আচ্ছা, বেস্ট ওয়ান কাউন্ট করার প্ল্যান আমার আছে। আর যদি ওইটা আচ্ছা, সো কি বলছিলাম আমরা যে আমাদের যে ডেটাবেস স্কিমা আছে সেখানে আমরা কি দেখতে পাই, আমাদের ডেটার যে লজিক্যাল ভিউ সেটা দেখতে পাই, অর্থাৎ আমাদের ডেটাবেসের যে স্ট্রাকচার, তাদের যে রিলেশনশিপ এন্ড আমাদের কি কি ধরনের হলো প্রাইমারি কিজ এন্ড ফরেন কিজ ডিপেন্ডেন্সিস আছে, এগুলো হলো আমরা ডেটাবেস স্কিমা থেকে দেখতে পাই। সো এজন্য আমরা বলতে পারি database schema is a logical view of the entire database. It focuses on the structure of our databases and the primary key and foreign key dependencies. সো আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করি, সরি, একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি, তখন কি করতে হয়, আমাদের সেই বিল্ডিং এর একটা কিন্তু ব্লুপ্রিন্ট আমাদের প্রয়োজন পড়ে, যে কোন ফ্ল্যাটটা হয়তো কোন দিকে থাকবে, কোন রুমটা কত বড় হবে, অথবা সিঁড়ির অংশে কতটুকু স্পেস ব্যবহার করা হবে, এটা জানার জন্য। সো ল্যাব যারা অলরেডি করেছেন তারা কিন্তু একটা জিনিস জানেন, যে আমার ডেটাবেস যদি একবার ক্রিয়েট হয়ে যায়, তাহলে কিন্তু আমি ওই মানে অলরেডি ক্রিয়েটেড একটা ডেটাবেসকে আমি আর চেঞ্জ করতে পারি না, তাকে আমি মডিফাই করতে পারি না। সো এজন্য আমাদের কি করতে হয়, আগে একটা ডিজাইন বানানোর প্রয়োজন পড়ে, যে ডিজাইন দেখে আমি প্রিসাইসলি আমার ডেটাবেসটাকে বিল্ড করতে পারবো। সো আপনাদের একটা কোয়েশ্চেন ছিল, রাইট, যে ডিডিএল কমান্ড ডিএমএল কমান্ডের পার্থক্য কি? আপনাদের সেকশনে মনে হয় ছিল না, পরের সেকশনে ছিল। সো অনেকেই দেখা গেছে এটা লিখেছে যে ডিডিএল কমান্ড দিয়ে হলো আমরা ডেটাবেসকে মডিফাই করতে পারি, বাট অ্যাকচুয়ালি ডিডিএল কমান্ড দিয়ে কিন্তু আমাদের ডেটাবেসকে মডিফাই করা পসিবল না। সে ডেটাবেসের স্ট্রাকচারকে ডিফাইন করবে, অ্যাট দ্য সেম টাইম সে হলো প্রপার্টিস গুলোকে সেট করে রাখবে। এটার বাদ দিয়ে কিন্তু মডিফিকেশন কিন্তু আমাদের ডিডিএল এর মাধ্যমে পসিবল না। সো আপনারা ডিডিএল লেখার সময়, ডেটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা ডেফিনেশন লেখার সময় কেউ কিন্তু মডিফিকেশন এই কথাটা লিখবেন না, তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। সো ডেটাবেস স্কিমা দিয়ে আমরা কিন্তু একটা স্ট্রাকচারকে প্রকাশ করতে পারি, যে আমার ডেটাবেসের স্ট্রাকচারটা কেমন। বাট সেম স্ট্রাকচারের মধ্যে যখন আমি ডেটা রাখি আমাদের ডেটাবেসে, সেই ডেটা কিন্তু টাইম টু টাইম পরিবর্তন হতে থাকে। সো কিভাবে পরিবর্তন হতে থাকে, যেমন আমার যদি আজকে ডেটাবেসের মধ্যে একটা টেবিল থাকে যে কোন স্টুডেন্ট কোন কোর্সে এনরোলড আছে, সো সেই ডেটাবেসটা কিন্তু এভরি টাইম যখন আপনাদের সেমিস্টার শেষ হবে, মানে পার সেমিস্টার কিন্তু আপনাদের ডেটাবেসের যে ইনস্ট্যান্স, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ ইনস্ট্যান্স বলতে কি বোঝায়, আমার ডেটাবেসের যে কোনো মোমেন্টের একটা অবস্থাকে বলা হয় ডেটাবেস ইনস্ট্যান্স। তো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আসলে আপনাদের ট্যাবটা দেখা যাচ্ছে না, যে ওই গুগল মিটের ট্যাবটা দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। সো আমার ডেটাবেসের যে কোনো মোমেন্টের একটা অবস্থাকে বলা হয় আমার ডেটাবেসের ইনস্ট্যান্স। সো এটার ফর্মাল ডেফিনেশন হলো, এ ডেটাবেস ইনস্ট্যান্স ইজ এ স্ন্যাপশট অফ দি ডেটা ইন দি ডেটাবেস এট এনি গিভেন ইনস্ট্যান্স অফ টাইম। সো আচ্ছা, আপনাদের পরীক্ষা সম্পর্কে আরেকটা বিষয় ছিল, যে ছোটখাটো আপনাদের যে বানান ভুল অনেকেরই হয়েছে, সো এগুলোর জন্য আমি কোনো মার্ক কাটিনি। বাট আমার যেটাতে খুবই বেশি প্রবলেম হয়েছে, যে আপনাদের অনেকে বেসিক্যালি সেন্টেন্সটাও মেক করতে পারেন না প্রপারলি। সো এই ক্ষেত্রে হয় কি, যে আমার বুঝতে খুবই অসুবিধা হয় যে আপনারা অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছেন অর এনিথিং। লিটারালি অনেকের খাতা দেখে এই অবস্থা হয়েছে, আমি 5 মিনিট ধরে বুঝার ট্রাই করছি যে সে কি বুঝাতে চাচ্ছে। সো এটা ইজ নট মেন্ট টু ইনসাল্ট এনি অফ ইউ, বাট যেহেতু আপনারা এখন জানেন যে আপনাকে ইংলিশে পরীক্ষাটা দিতে হচ্ছে, সো ট্রাই করবেন যে আপনাদের প্রফিসিয়েন্সি একটু বেটার করতে, কারণ না হলে আসলে বোঝা যায় না। আর আপনি যদি আমাকে বুঝাতে না পারেন, তাহলে তো আসলে আপনাকে মার্ক দেওয়ার আমার কোনো জায়গা থাকছে না। সো একটু ট্রাই করবেন যে ন্যূনতম সেন্টেন্সটা যেন প্রপারলি ক্রিয়েট করতে পারেন, এইরকম লেভেলে একটা প্রফিসিয়েন্সি আনতে। ওকে, সো আমরা স্কিমা সম্পর্কে জানলাম, যে স্কিমা জিনিসটা আসলে কি। সো এখন আমরা একটু দেখবো যে স্কিমা, একটা ডেটাবেস টেবিল থেকে আমরা কি করে একটা স্কিমাকে লিখতে পারি। সো ফার্স্টলি আমাদের it is customary to list the primary key attributes of relation schema before the other attributes. সো আমরা কি করে লিখবো আমাদের ডেটাবেস স্কিমাটাকে? ফার্স্ট এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
আচ্ছা হ্যাঁ, ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার টেবিলের যে নেমটা সেটাকে আগে আমার লিখতে হবে। তারপরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে হলো আমার প্রাইমারি কি যে আছে তাকে হলো গিয়ে আমি সবার আগে লিখবো। যদি একটা থাকে তাহলে একজনকে লিখবো, যদি দুইটা থাকে তাহলে দুজনকে লিখবো। আর প্রাইমারি কি এর মধ্যে আমি দেখা যাইতে পারে যে ইচ্ছা মতো আমার আগে পরে লিখতে পারি, এটাতে কোনো অসুবিধা হবে না। বাট এটা এনশিওর করতে হবে যে আমি যখন অ্যাট্রিবিউট গুলাকে লিখবো তখন হলো প্রাইমারি কি গুলোকে আগে লিখবো, তারপর হলো নর্মাল অন্যান্য যে অ্যাট্রিবিউট আছে সেগুলোকে হলো আমি এরপরে লিখবো। সো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে আমার একটা ডিপার্টমেন্ট টেবিল অথবা রিলেশন, একটা ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে। সো সবার আগে আমি ডিপার্টমেন্ট নেমটাকে দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সবার আগে আমি ডিপার্টমেন্ট অর্থাৎ টেবিলের নামটাকে দিলাম, এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওর প্রাইমারি কি যে ডিপার্টমেন্ট নেম তাকে সবার আগে লিখলাম। লেখার পরে বিল্ডিং এই অ্যাট্রিবিউটটাকে দিলাম, তারপর হলো বাজেট অ্যাট্রিবিউট এটাকে লিখলাম। সো এটা বুঝতে পেরেছেন সবাই? এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, সো যদি আমি কোনো কোয়েশ্চেন করি সেটার উত্তর যদি হ্যাঁ হয় আপনারা হ্যাঁ বলবেন, না হলেও না বলবেন, কারণ আমি বেসিক্যালি বুঝতে পারছি না যে মিটিং এর সাথে আমি কানেক্টেড আছি কি নেই। ওকে, সো এখান থেকে আপনাদের কোয়েশ্চেন কিরকম আসতে পারে, আপনাকে একটা টেবিল দিয়ে আমি বলতে পারি যে এইটার হলো গিয়ে স্কিমা তৈরি করতে, অথবা আমি স্কিমা দিয়ে বলতে পারি যে এখানে স্কিমা দেওয়া আছে, আপনারা একটা টেবিল এঁকে আমাকে দেখান। এরকম কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। তো এখন আমরা কি দেখবো যে স্কিমা ডায়াগ্রাম যেটা সেটা কি করে তৈরি করে ওটা দেখবো। সো এইটা বেসিক্যালি একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে। আর অনেক বইয়ে কঠিন। আপনাদের যে ডায়াগ্রামটা দেয়া আছে সেই ডায়াগ্রামটা বেসিক্যালি অনেক বড়। সো এত বড় ডায়াগ্রাম আশা করি পরীক্ষায় দিব না, হয়তো আর একটু ছোট দিব। বাট আপনাদের স্লাইডের যে ডায়াগ্রামটা আছে এটা হলো কি আপনারা মাস্ট একটু শিখে রেখেন। ওকে, সো স্কিমা যখন তৈরি করছি, এই যে লাইক দিস, আমি যখন স্কিমা তৈরি করছি এই স্কিমাটা এভাবে যখন আছে এটার চেয়ে বেশি ইজিলি বোঝা সম্ভব একটা স্কিমা ডায়াগ্রাম দিয়ে। সো যে কোনো কিছু আমাদের লেখার চেয়ে যখন আমরা ছবির ফরম্যাটে তাকে দেখানোর ট্রাই করি তখন কিন্তু জিনিসটা বোঝা আমাদের জন্য আরো ইজি হয়। So, a database schema along with primary key and foreign key constraints can be depicted by schema diagrams. আচ্ছা, বাই দ্য ওয়ে আমি ক্লাসে যেগুলো বলবো সেগুলো কিন্তু আবার আজকে একটু নোট নিয়েন, ঠিক আছে? আপনারা একটু লেখা ট্রাই করেন যে কি বলছি না বলছি। যদি বেশি ফাস্ট বলি তাহলে হলো একটু বলবেন যে ম্যাম একটু পজ করেন অর এনিথিং। ওকে, so a database schema along with primary key and foreign key constraints can be depicted by schema diagrams. সো কি বললাম এখানে যে আমাদের ডেটাবেস স্কিমা অর্থাৎ তার যে স্ট্রাকচার থাকবে সেটাকে আমরা ডিপিক্ট করতে পারবো। তারপরে অ্যালং উইথ প্রাইমারি কি এন্ড ফরেন কি কনস্ট্যান্টস, অর্থাৎ প্রাইমারি কি এন্ড ফরেন কি গুলো কিরকম, বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ বলা যেতে পারে এদের। এন্ড এদেরকে হলো আমরা স্কিমা ডায়াগ্রাম দিয়ে শো করতে পারি। এখন আমাদের কিন্তু আরো অনেকগুলো কনস্ট্যান্ট ছিল, রাইট? যে ডোমেন কনস্ট্যান্ট ছিল, তারপরে অথরাইজেশন, আরো কি কি যেন সব আমাদের সব কনস্ট্যান্ট ছিল। সো সেই কনস্ট্যান্ট গুলো কিন্তু আমরা স্কিমা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি না। সো এটা হলো আমাদের স্কিমা ডায়াগ্রামের একটা ড্রব্যাক অথবা একটা লিমিটেশন, যে শুধু প্রাইমারি কি এন্ড ফরেন কি কনস্ট্যান্ট যেটা সেটাই কিন্তু আমরা শুধু স্কিমা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমার অন্যান্য যত আদার কনস্ট্রেন্টস আছে সেগুলো প্রকাশ করতে পারি না। এখন সেটা প্রকাশ করার জন্য আরেকটা কি মেথড আছে, সেটা হলো আমাদের ইয়ার ডায়াগ্রাম যেটা আছে সেটার মাধ্যমে হলো আমরা এই যে এই অন্যান্য কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো হলো প্রকাশ করতে পারি। সো ইয়ার ডায়াগ্রাম আমরা পরে শিখবো, ইয়ার ডায়াগ্রাম এখন আমাদের শেখার দরকার নেই। জাস্ট আপনারা জেনে রাখেন যে আমাদের স্কিমা ডায়াগ্রামের মেইন ড্রব্যাকটা কি। ওকে, অ্যান্ড এখন আমরা কিছু রুলস সম্পর্কে দেখব যে আমার স্কিমা ডায়াগ্রামটাকে আমরা কিভাবে হলো গিয়ে আঁকতে পারি। সো এটার জন্য আপনাদের একটু ভিজুয়ালাইজেশনের প্রয়োজন পড়বে। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। Okay, so each table
is shown as a rectangle box. অর্থাৎ আপনারা যারা মোটামুটি ল্যাব করেছেন তারা জানেন যে আপনাদের ডেটাবেসের মধ্যে কিন্তু মাল্টিপল টেবিলস থাকবে। সো প্রত্যেকটা টেবিলকে আমরা এই যে এভাবে একটা বক্স আকারে শো করব। ইনসাইড দ্য বক্স লিস্ট দ্য অ্যাট্রিবিউটস। বক্সের মধ্যে হলো আমার যে টেবিলের যে কলামস গুলো থাকবে, এই যে আমার টেবিলের যে কলামস গুলো থাকবে, এই কলামস গুলোকে আমি এই বক্সের মধ্যে এভাবে অ্যাট্রিবিউট হিসেবে সেট করব। টেবিল নেম ইজ রিটেন অ্যাট দ্য টপ। এরপরে কি আমার টেবিলের যে নেমটা থাকবে সেই নেমটাকে হলো আমি টপে এভাবে কোন একটা বক্সের মধ্যে লিখব আমার যে টেবিলের নেমটাকে। অ্যাট্রিবিউটস আর লিস্টেড বিলো দ্য টেবিল নেম। সো টেবিল নেমের নিচে অ্যাট্রিবিউট গুলাকে আমি এভাবে লিস্ট করব। দ্য প্রাইমারি কিজ আর লিস্টেড ফার্স্ট অ্যান্ড আন্ডারলাইন্ড। সো আমার যে প্রাইমারি কি গুলো থাকবে, প্রাইমারি কি কে ছিল কেউ বলতে পারবেন? ম্যাম ইউনিক আইডেন্টিফায়ার। হ্যাঁ, ইউনিক অ্যান্ড আরেকটা বৈশিষ্ট্য আছে প্রাইমারি কি এর। ওটা ভুলে গেছি। প্রাইমারি কি এর দুইটা বৈশিষ্ট্য আছে বেসিক্যালি। দ্যাট ইজ প্রথমত প্রাইমারি কি কে সবার জন্য ইউনিক হতে হবে। and not null. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো প্রাইমারি কি কে ফার্স্ট অফ অল প্রত্যেকের জন্য ইউনিক হতে হবে এবং সবার জন্য আমার প্রাইমারি কি একটা ভ্যালু থাকতে হবে। সো এই যে প্রাইমারি কি গুলো থাকবে আমার প্রত্যেক টেবিলের, সেই প্রত্যেক টেবিলের প্রত্যেকটা প্রাইমারি কি কে আমি প্রথমে লিস্ট করব। তারপরে হলো তাদেরকে আমি আবার আন্ডারলাইন করে দেখিয়ে দিব। তারপরে হলো হ্যাঁ, কেউ কি কথা বললেন? আচ্ছা, তারপর হলো অন্যান্য আমার যে অ্যাট্রিবিউটস গুলো থাকবে তাদেরকে আমি প্রাইমারি কি এর পরে লিস্ট করব। And then draw a line or arrow from the foreign key to the referenced primary key. অর্থাৎ আমাদের ফরেন কি এর যে কনসেপ্টটা আছে যে আমাদের একটা টোটাল একটা মেইন টেবিল থাকবে, সেখান থেকে আমরা কিছু ব্রাঞ্চ টেবিলস ক্রিয়েট করব। সো ব্রাঞ্চ টেবিল গুলো অলওয়েজ মেইন টেবিলকে পয়েন্ট আউট করবে। অর্থাৎ এই যে টেক্স, এই টেবিলটার আইডিটা কোথা থেকে এসেছে, এটা হলো স্টুডেন্ট টেবিলের যে স্টুডেন্ট আইডি, তার কাছ থেকে আমার এই আইডিটাকে সে ইনহেরিট করছে। সো আমার চাইল্ড টেবিল অলওয়েজ তার প্যারেন্ট টেবিলকে একটা অ্যারো দিয়ে পয়েন্ট করবে, অর্থাৎ বুঝাবে যে আমার অ্যাট্রিবিউটস গুলো ওর কাছ থেকে এসেছে, অর্থাৎ আমি ওর কাছ থেকে এই আইডিটা কি ইনহেরিট করছি। তো এই জিনিসটা কি বুঝতে কারো অসুবিধা আছে? ইয়েস হলে ইয়েস বলেন, নো হলে নো বলেন। ম্যাম যার দিকে অ্যারো থাকবে সে প্যারেন্ট ক্লাস বা প্যারেন্ট টেবিল। অ্যারোটা যার কাছে পয়েন্টেড থাকবে সে হলো প্যারেন্ট, আর যে হলো পয়েন্ট করবে সে হলো চাইল্ড। আচ্ছা, মানে জিনিসটা এভাবে ভিজুয়ালাইজ করতে পারেন যে চাইল্ড টেবিল সবসময় মানে বলে দিবে যে সে তার প্যারেন্টটা কে। চাইল্ড টেবিল অলওয়েজ তার প্যারেন্টকে শো করবে, তার প্যারেন্টকে পয়েন্ট করবে। সো এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন? না ম্যাম। ওকে, সো তাহলে আমরা নেক্সট স্কিমা ড্র করে দেখাবো। আমাদেরকে কিছু স্কিমা দেওয়া থাকবে, যদি আমরা স্কিমা ডায়াগ্রাম ড্র করতে যাই আমাদেরকে যে এই ফরম্যাটে কিছু স্কিমা দেওয়া থাকবে। আপনারা কি ভালো মতো দেখতে পাচ্ছেন এই জিনিসটা? এই যে কোর্স টেবিল নেম, কোর্সটা হলো একটা টেবিল নেম, তারপরে তার মধ্যে কোর্স আইডি আছে, টাইটেল আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ক্রেডিটস আছে। জিনিসটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখতে চাই জিনিসটা কিরকম হবে, যে এখানে আমার একটা ক্লাসরুম নামে আমার একটা টেবিল আছে। ক্লাসরুম টেবিলের মধ্যে আমাদের যে বিল্ডিং সে হলো প্রাইমারি কি এবং এজন্য তাকে আমরা আন্ডারলাইন করে আমার স্কিমার মধ্যে দেখিয়েছি। তারপর হলো রুম নাম্বার থাকবে, সেও হবে একজন প্রাইমারি কি বিকজ সেও আন্ডারলাইন করা আছে। এবং ক্যাপাসিটি নামে আরেকটা অ্যাট্রিবিউট থাকবে, এবং যেহেতু সে প্রাইমারি কি না, সে জাস্ট নর্মালি প্রাইমারি কি গুলোর পরে তাকে আমি লিস্ট করছি এভাবে। তো ডিপার্টমেন্ট নামে যদি আরেকটা টেবিল আমি দেখি, তাহলে এখানে ডিপার্টমেন্ট নেম তাকে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সে একজন প্রাইমারি কি। তারপর বিল্ডিং সেটা একটা অ্যাট্রিবিউট, বাজেট সেটা একটা অ্যাট্রিবিউট। আর এই যে আমার ডিপার্টমেন্ট নেম যে টেবিলের যে নামটা সেটা হলো আমার এভাবে ফার্স্টে আসবে, তারপরে ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমি ফার্স্টে প্রাইমারি কিদেরকে লিখবো,
তারপর হলো আমি অন্যান্য অ্যাট্রিবিউট গুলোকে লিস্ট করব। সো স্কিমা ডায়াগ্রাম আঁকতে চাইলে আমাদের কাছে এরকম লিস্ট অফ স্কিমাস দেওয়া থাকবে, এবং স্কিমা থেকে আমরা কি বের করতে পারি, তার মধ্যে কি প্রাইমারি কিটা কি সেটা বের করতে পারবো, তারপর অ্যাট্রিবিউটস কি কি আছে সেটা জানতে পারবো, আমার টেবিলের নেম জানতে পারবো। বাট আমার কিন্তু আরো একটা জিনিসের প্রয়োজন পড়বে, দ্যাট ইজ ফরেন কি, অর্থাৎ কোন টেবিলের সাথে কোন টেবিল কাকে রেফারেন্স করবে, এই রিলেশনশিপ গুলোও কিন্তু আমার লাগবে। দ্যাট ইজ কোর্স টেবিলের ডিপার্টমেন্ট নেম রেফারেন্সেস, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম। সো যাকে রেফারেন্স করবে মানে পরে যে থাকবে সে হবে প্যারেন্ট, আর ফার্স্টে যে থাকবে মানে যে রেফারেন্স করবে সে হবে চাইল্ড। এটা একটু মাথায় রাখবেন যে লেফট সাইডে যার নাম থাকবে তারা হবে চাইল্ড, আর রাইট সাইড যার নেম থাকবে তারা হবে প্যারেন্ট। ওকে, এটা বুঝেছেন সবাই রেফারেন্সিং এর বিষয়টা? ম্যাম একটা স্ক্যামতে কয়টা প্রাইমারি কি থাকতে পারে? একটা না? হ্যাঁ, কি বুঝতে পারিনি। ম্যাম একটা স্ক্যামতে মানে প্রাইমারি কি কয়টা থাকতে পারে? প্রাইমারি কি মোর দেন ওয়ান, একটাও থাকতে পারে, মোর দেন ওয়ানও থাকতে পারে। এটার অ্যাডমিনিস্ট্রেটরের উপর ডিপেন্ড করছে যে তার হলো একটা সেকশনকে পুরোপুরি ইউনিকলি আইডেন্টিফাই করতে কয়টা প্রাইমারি কি রাখার প্রয়োজন মিনিমাল। সো এটা লাস্ট ক্লাসে আর কি ডিসকাস করেছিলাম যে প্রাইমারি কি আমাদের ওইখানে মেবি লেখা ছিল যে একটা টেবিলে জাস্ট একটাই প্রাইমারি কি থাকতে পারে, বাকিগুলোকে প্রাইমারি হিসেবে ডিফাইন করা লাগবে না। আচ্ছা, একটা টেবিলে একটা প্রাইমারি কি থাকতে পারে জিনিসটা কিরকম, যে আমি কম্পোজিট প্রাইমারি কি হিসেবে নেই, মানে মাল্টিপল কলামসকে আমি একটা প্রাইমারি কি হিসেবেই নিচ্ছি, বাট একটা প্রাইমারি কির আন্ডারে কিন্তু আমার মাল্টিপল কলামস আছে। সো তারা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করে এবং ওই গ্রুপটা একজন প্রাইমারি কি হিসেবে কাজ করে, বাট ওই গ্রুপের আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট কলামস থাকতে পারে। সো এই যে কম্পোজিট কি এর যে কনসেপ্টটা সেটাতে আপনাদেরকে বলেছিলাম যে একটা কলাম দিয়ে কিন্তু আমি কখনো ইউনিকলি একটা রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি না, আমার মাল্টিপল কলামসের প্রয়োজন পড়ে। সো মাল্টিপল কলামস যারা তারা একসাথে একটা গ্রুপ হিসেবে কাজ করে। বিষয়টা কিরকম, আপনারা সবাই সেকশন 11 স্টুডেন্ট, রাইট? বাট আপনাদের এই কোর্সের মধ্যে কিন্তু সেকশন 11 যে সে কিন্তু একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেকশন, বাট সেই সেকশনের আন্ডারে আপনারা কি প্রত্যেক ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তো, রাইট? সো এটা কি আপনার ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? জি ম্যাম। আচ্ছা, কে কোয়েশ্চেনটা করলেন? আসলে ক্লিয়ার হয়েছে? আসলে অনলাইন ক্লাসে প্রথমত এই জিনিসটা খাতায় না লেখায়, সরি বোর্ডে না লিখে ইজিলি বোঝানো যায় না। আর আমার কাছে ওই যে কি কি বলে যে কি জানি একটা টাচ প্যাড আর সামথিং, ওটা আমার কাছে নেই। সো আপনাদের চেহারাও দেখে বুঝতে পারছি না যে আসলে বুঝলেন কি বুঝলেন না। সো জিনিসটা এরকমই যে হ্যাঁ আমার প্রাইমারি কি একজনই কাজ করবে, বাট সেই প্রাইমারি কি একাও একটা কলামও থাকতে পারে, তারপর কয়েকজন কলামকে নিয়ে এসে কম্পোজিট প্রাইমারি কি হিসেবেও থাকতে পারে। সো আপাতত জিনিসটা এটাও জেনে রাখেন যে হলো কি মাল্টিপল কলামস আমাদের প্রাইমারি কি হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সো এখন আমরা একটু আমাদের যে স্কিমা ডায়াগ্রামটা আছে সেটা একটু চেক করব। স্কিমা ডায়াগ্রামটা কিরকম হবে সেটাও আর কি আমাদের ফরেন কি রেফারেন্সের যতগুলো ফরেন কিজ আছে সবগুলোর একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। সো ফরেন কি রেফারেন্সের বিষয়টা কিরকম হবে, আপনার হলো যদি টিচেস ডট আইডি অর্থাৎ ও একটা চাইল্ড, সো রেফারেন্সেস ইনস্ট্রাক্টর ডট আইডি। সো এখানে আমরা কি করব, চাইল্ডের কাছ থেকে আমরা প্যারেন্টের কাছে একটা অ্যারো টানবো প্রত্যেকটা ক্ষেত্রে। সো এখন আমরা এই ডায়াগ্রামটি একটু যদি এক্সপ্লেন করি। আচ্ছা, এটা এইভাবে না করে আগের মতো করেই করা উচিত ছিল। আচ্ছা, ফার্স্টে যদি আমরা একটু দেখি এই ডায়াগ্রামটাকে। সো এই ডায়াগ্রামটার মধ্যে আছে কি একটা ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে। সো এই ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে আবার কি হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেম আছে, সেই ডিপার্টমেন্ট কোন বিল্ডিং এ অবস্থিত এইটার লিস্ট আছে।
এবং এট দ্য সেম টাইম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কি পরিমাণ বাজেট বরাদ্দ করা আছে সেটারও কিন্তু একটা লিস্ট আছে। সো এই ডিপার্টমেন্টকে আবার রেফারেন্স করেছে কে? কোর্স রেফারেন্স করেছে। কোর্স অর্থাৎ এই ডিপার্টমেন্ট যেই টেবিলটা আছে সেই টেবিল থেকে আমি কোর্স নামে একটা চাইল্ড টেবিল ক্রিয়েট করেছি, অর্থাৎ সার্টেন ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ডিফারেন্ট কোর্সেস অফার করা হবে। এরপরে সেই ডিপার্টমেন্টকে আবার রেফারেন্স করেছে কি? স্টুডেন্ট। সো স্টুডেন্ট রেফারেন্স করেছে, এটার মানে হলো প্রত্যেকটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টের আন্ডারে প্রত্যেকটা স্টুডেন্ট এনরোলড আছে। মাল্টিপল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু একজন স্টুডেন্ট এনরোলড থাকতে পারবে না। তারপর হলো সেম গোস ফর ইনস্ট্রাক্টর, অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রাক্টর অথবা প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা, তারাও কিন্তু একটা সার্টেন ডিপার্টমেন্টের আন্ডারে আর কি তারা চাকরি করবে। তারা একই ফ্যাকাল্টি কিন্তু মাল্টিপল ডিপার্টমেন্টের আন্ডারে চাকরি করতে পারবে না। সো ডিপার্টমেন্ট টেবিল গেল। তারপর হলো আমার কোর্স টেবিল। সো কোর্স টেবিলে আমার কি কি আছে? কোর্স আইডি আছে, যে হলো আমার কোর্সের প্রাইমারি কি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা আমরা কোর্স কোড বলে থাকি। তারপরে কোর্সের টাইটেল আছে, কোর্সের ডিপার্টমেন্ট নেম আছে এবং ক্রেডিটস আছে। সো এই কোর্সটা ডিপার্টমেন্ট নেমকে রেফারেন্স করছে, কারণ প্রত্যেকটা কোর্স হলো একটা সার্টেন ডিপার্টমেন্ট অফার করবে। ফর এক্সাম্পল আমাদের যে ডেটাবেস ডিজাইন কোর্সটা আমরা করছি সেটা কিন্তু আমাদেরকে বিবিএ ডিপার্টমেন্ট অফার করবে না, রাইট? কম্পিউটার সায়েন্সই ইউনিকলি আমার এই কোর্সটাকে অফার করবে। তারপরে কোর্স আইডি যেটা আছে সেটাতে আমি আমার টেবিলে যত কোর্স আছে তাদেরকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করছি, এবং এই টেবিলটাকে রেফারেন্স করেছে কে? প্রিরিকুইসাইট নামে আরেকটা টেবিল, এই যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? এটা আমার কাছে অ্যাকচুয়ালি আমি পয়েন্ট করে দেখাতে পারছি না, সো একটু আই থিঙ্ক প্রবলেম হচ্ছে। না বুঝলে একটু আমাকে আস্ক করবেন যে এটা কোথা থেকে আসছে, আপনি বুঝতে পারছেন না। সো এটা হলো আমাদের ডিপার্টমেন্ট টেবিল, এটা হলো আমাদের কোর্স টেবিল। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ম্যাম। হ্যাঁ। আর এটা হলো আমার একটা প্রিরিকুইসাইট নামে আরেকটা টেবিল। সো প্রিরিকুইসাইট বলতে কি বোঝায়? যে এই কোর্সটা করার জন্য আমার কি কি প্রিরিকুইসাইট কোর্সের প্রয়োজন। যেমন মাস্টার্স এর কোর্স, ফর এক্সাম্পল মাস্টার্স এর কোর্সগুলো যদি বলি, সেগুলো করতে চাইলে আপনাকে মেশিন লার্নিং, তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনার কিছু প্রাইমারি আইডিয়াস থাকতে হবে, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে আপনার কিছু প্রাইমারি আইডিয়াস থাকতে হবে। তো কোনো একটা কোর্স করার জন্য আমার কিছু প্রিরিকুইসাইট কোর্সের প্রয়োজন পড়ে। সো এই কারণে আমার কোর্স টেবিলকে রেফারেন্স করবে আমার প্রিরিকুইসাইট টেবিল। বিকজ আমি এখানে বলছি যে আমার এই সার্টেন কোর্সটা করার জন্য আমার কি কি প্রিরিকুইসাইট কোর্সের প্রয়োজন পড়ছে। সো দ্যাটস ওয়াই যেই কোর্সটা সম্পর্কে আমরা কি কি প্রিরিকুইসাইট লাগবে যেই কোর্সটার জন্য, সেটাকে আমরা একটা প্রাইমারি কি হিসেবে রেখেছি, এবং প্রিরিকুইসাইট আইডি যে, তাকেও আমি একটা প্রাইমারি কি হিসেবে রেখেছি। এখন প্রিরিকুইসাইট যে কোর্স আমাদের থাকবে, সে নিজেও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কোর্স টেবিলের আন্ডারে অন্য কোনো একটা ডিফারেন্ট কোর্স হবে, রাইট? যেমন আমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, সেও কিন্তু আপনাদের কোন একটা ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু সে একজন ইন্ডিপেন্ডেন্ট কোর্স হবে। সো প্রিরিকুইসাইট যে কোর্সটা থাকবে তাকে কিন্তু আমার টেবিল ইনহেরিট করবে, আমার প্রিরিকুইসাইট টেবিল ইনহেরিট করবে কোর্সের কাছ থেকে। বিকজ যদি ওই কোর্সটা আমাদের ইউনিভার্সিটিতে অফারই না করে, তাহলে তো প্রিরিকুইসাইট হিসেবে ওই কোর্সটা আমি কিভাবে নিতে পারবো যদি আমার ডিপার্টমেন্ট সেই কোর্সটা অফারই না করে, রাইট? সো এই জন্য এই প্রিরিকুইসাইট টেবিল ইনহেরিট করবে আমার কোর্স টেবিলের কাছ থেকে। এরপরে আমরা দেখব কি সেকশন টেবিলটাকে একটু চেক করব। সো সেকশন টেবিলটা কিরকম হবে? সেকশন টেবিলকে রেফারেন্স করবে কে? স্টুডেন্ট টেক রিলেশনশিপের মাধ্যমে আমার সেকশন টেবিলকে রেফারেন্স করবে, আর ইনস্ট্রাক্টর টিচার্স রিলেশনশিপের মাধ্যমে আমার সেকশন টেবিলটাকে রেফারেন্স করবে। তো সেকশন জিনিসটা কি? খুবই ইজি। আপনারা আমার একজন সেকশন, কোন একটা এই ডেটাবেস ডিজাইন কোর্সের আপনারা আমার একটা সেকশন। আপনাদের সাথে এই সেকশনটার রিলেশনশিপটা কিরকম? আপনারা একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, প্রত্যেকের স্টুডেন্ট আইডি আছে, নেম আছে, প্রত্যেকে একজন ডিপার্টমেন্টের আন্ডারে এনরোলড, এবং আপনাদের কিন্তু মানে কে কতজন ক্রেডিট নিয়েছেন তারও একটা লিস্ট কিন্তু দেখা যায়।
সো অ্যাজ আ স্টুডেন্ট আপনি এই কোর্সটাকে হলো টেক করছেন। সো এই টেক এটা একটা রিলেশনশিপ। এই টেক রিলেশনশিপের মধ্যে কি কি আছে যে কোন স্টুডেন্ট কোন সেকশনের আন্ডারে আমার এই কোর্সটাকে নিচ্ছে, এই কোর্সটাতে এনরোলড আছে। সো টেক রিলেশনশিপের মধ্যে কি থাকবে, আপনার আইডি থাকবে। এই আইডিটা আসবে আপনার স্টুডেন্ট আইডির কাছ থেকে। সো জিনিসটা একটু আরেকটু ইজিলি বললে, এই সেকশন এবং স্টুডেন্ট এদের মাঝখানে আমার টেক নামে আরেকটা টেবিল থাকবে, যারা হলো আমার এই স্টুডেন্ট আর সেকশন এই দুইটা টেবিলকে কানেক্ট করবে। আর টেক বলতে বোঝায় কোন স্টুডেন্ট বর্তমানে আমার এই সেকশনে এনরোলড আছে। সো টেকের মধ্যে থাকবে আপনাদের স্টুডেন্ট আইডি থাকবে, তারপরে কোর্স আইডি থাকবে, সেকশন আইডি থাকবে, যেমন আপনাদের সেকশনের একটা নাম্বার যেটা, এটাই বেসিক্যালি সেকশন আইডি থাকবে। তারপর আপনারা কোন সেমিস্টারে আছেন এইটার একটা ইনফরমেশন থাকবে, কোন ইয়ার ওই সেইটার একটা ইনফরমেশন থাকবে। তারপর ফাইনালি আপনি কি গ্রেড পেয়েছেন তার একটা ইনফরমেশন থাকবে। সো এই যে এনরোলমেন্টের যে টেবিলটা অথবা টেকের জায়গায় ওরা যদি এনরোলমেন্ট নেম ইউজ করতো তাহলে আই থিঙ্ক বেটার হতো, বাট ওরা টেক দিয়েছে, সো আমি এভাবেই আপনাদেরকে এক্সপ্লেন করছি। সো এই টেক অর্থাৎ যারা আমাদের কোর্সে এনরোলড থাকতে পারবে তাদের কি অবশ্যই আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে এনরোলড থাকতে হবে। অর্থাৎ বাইরের যে কোনো পার্সন এসে কিন্তু আমার কোর্সে এনরোলড থাকতে পারবে না। সো এই এনরোলড যত স্টুডেন্ট আছে তারা কিন্তু আবার কোন একটা সার্টেন সেকশনকে রেফারেন্স করবে যে তারা এনরোলড আছে তো ঠিক আছে, কিন্তু কোন সেকশনের আন্ডারে তারা এই কোর্সটা নিচ্ছে। এইভাবে কিন্তু তারা একটা সেকশন টেবিলকে পয়েন্ট করবে। তারপরে সেই সেকশন টেবিলকে যখন সে পয়েন্ট করবে অটোমেটিক সে হলো সেই সেমিস্টার তারপরে ইয়ার এগুলো কিন্তু সে সেকশন টেবিলের কাছ থেকে ইনহেরিট করবে। সো এই ডায়াগ্রামটা বোঝা একটু কঠিন লাগতে পারে আসলে, কারণ ডায়াগ্রামটা একটু বড়, বাট আই ডোন্ট থিঙ্ক সো জিনিসটা খুব বেশি কঠিন। আচ্ছা, সো প্রত্যেকটা সেকশনের আবার কি থাকবে, একটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে। যেমন আপনাদের বলে দেওয়া আছে যে আপনারা হলো কোনো একটা মেন বিল্ডিং এ আপনাদের হলো গিয়ে 324 নাম্বার রুমে বসবেন। এইটা আপনার একটা ক্লাসরুমের যে একটা ডিটেলস সেটা থাকবে সেকশনের প্রত্যেকটা সেকশনে। আবার প্রত্যেকটা সেকশনের জন্য কি থাকবে, একটা টাইম স্লট থাকবে যে আপনাদের স্টার্ট টাইম কখন, এন্ড টাইম কখন, তারপরে আপনাদের যে একটা টাইম স্লট থাকে যে ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লট, এরকম একটা টাইম থাকে। সো সেই টাইম স্লটটা কখন সেটা কিন্তু প্রত্যেকটা সেকশনের জন্য বলে দেওয়া থাকবে। সো এই গেল আপনার স্টুডেন্টের সাথে সেকশনের রিলেশনশিপ। এখন আসি আমার ইনস্ট্রাক্টরের সাথে আমার সেকশনের কিরকম রিলেশনশিপ হবে। সো প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের কাছে কিন্তু একটা সার্টেন প্রত্যেকটা ইনস্ট্রাক্টর কিছু সার্টেন সেকশনকে পড়াবে। এক ইনস্ট্রাক্টর কিন্তু সব সেকশনকে পড়াবে না, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর কিছু সার্টেন সেকশনকে পড়াবে। সো এই কারণে আমাদের সেকশন আর ইনস্ট্রাক্টর যে টেবিল আছে তারা কিন্তু টিচেস এই রিলেশনশিপটার মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকবে। সো এই টিচেস বলতে বোঝায়, এই টেবিলটা বলতে বোঝায় যে কোন ইনস্ট্রাক্টর কোন সেকশনের দায়িত্বে আছে বেসিক্যালি। এইটা হলো আপনার এই টিচেস টেবিলটা রিলেশনশিপটা এটা হলো প্রকাশ করবে। সো টিচেসের মধ্যে কি থাকবে, টিচেসের মধ্যে একটা আইডি থাকবে যেটা হলো ইনহেরিট করবে আমার ইনস্ট্রাক্টরের আইডির কাছ থেকে। তারপর হলো সেই ইনস্ট্রাক্টর কোন কোর্সটাকে নিচ্ছে সেই কোর্স আইডি থাকবে, কোন সেকশনের জন্য সে দায়িত্ববদ্ধ। যেমন আমি আপনাদের 11 and 12 নাম্বার সেকশনের ক্লাস নেই। সো আমারটা যদি আপনারা বিবেচনা করেন, আমার আইডি থাকবে একটা ইউনিক। আমি কোর্স নিচ্ছি কত 383, আমি কোন কোন সেকশনের জন্য দায়বদ্ধ 11 আর 12, কোন সেমিস্টার, স্প্রিং আর কোন ইয়ার 2026। সো এই যে কোন সেমিস্টার, সেকশন আইডি, তারপরে কোর্স আইডি এগুলো ইনহেরিট করছে কিন্তু সে সেকশন টেবিলের কাছ থেকে কিন্তু সে এগুলো ইনহেরিট করছে, অর্থাৎ সেকশন টেবিলকে সে রেফারেন্স করছে। ওকে ফাইন। এখন স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মাঝে কি সেকশন ছাড়া আর কোনো রিলেশনশিপ থাকা পসিবল? আপনাদের অনেকজনকে কিন্তু এই যে কাউন্সেলিং এটা কিন্তু আর কি দিয়ে থাকে, কাউন্সেলিং একটা রিলেশনশিপ থাকে কিন্তু টিচারের সাথে আপনাদের। সো এই যে অ্যাডভাইজার হিসেবে থাকে না, আপনাদের যারা কাউন্সিলর থাকে তাদেরকে কিন্তু অ্যাডভাইজার বলা হয়। সো এই কারণে আমার স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর অথবা ফ্যাকাল্টি
এই টেবিলটা কিন্তু আবার একটা অ্যাডভাইসর রিলেশনশিপের মাধ্যমে জড়িত। সো অ্যাডভাইসরের মধ্যে কি কি ডেটা থাকবে, কোন স্টুডেন্টের জন্য আমার কোন ফ্যাকাল্টি দায়বদ্ধ থাকবে, এটা হলো আমার অ্যাডভাইজার টেবিলের মধ্যে প্রকাশ করা হবে। সো অ্যাডভাইজার টেবিলের যে স্টুডেন্ট আইডি ও রেফারেন্স করবে আমার স্টুডেন্ট টেবিলকে, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে ও স্টুডেন্টের ডেটাটাকে পাচ্ছে। আর আমার যে ইনস্ট্রাক্টর আইডি সে রেফারেন্স করবে আবার ইনস্ট্রাক্টর টেবিলকে, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলের কোন ইনস্ট্রাক্টর হলো আমার এই স্টুডেন্টের জন্য দায়বদ্ধ, এই রিলেশনশিপটা আমি এখানে ডিনোট করছি। সো এতটুকু বুঝতে পেরেছেন সবাই? আই থিঙ্ক একটু কঠিন লেগেছে বুঝতে, তারপর থেকে অনলাইন ক্লাস। তো কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আজ করতে পারে। ম্যাম আমাদের কি রিলেশনশিপ গুলো দিয়ে দিবে যে কোন টেবিলের সাথে অ্যাকচুয়ালি কোন টেবিল কানেক্টেড থাকবে, এরকম কোনো ক্লু দেওয়া থাকবে? হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া থাকবে। যেমন ফার্স্ট অফ অল আপনাদেরকে এরকম কিছু স্কিমা দেওয়া থাকবে। সো সো আঁকবেন কিভাবে সেটা একটু বলে দেই। যে এই যে প্রত্যেকটা স্কিমা দেওয়া আছে, রাইট? এই স্কিমাগুলো ফার্স্ট আপনারা এভাবে বক্স আকারে আঁকবেন। ফার্স্ট হলো এভাবে বক্স আকারে আঁকবেন, এই যে এই রুলস গুলো ইউজ করে। এই যে ফার্স্ট হলো এই বক্স করবেন, তারপরে টেবিলের নামটা এখানে দিবেন, তারপরে অ্যাট্রিবিউট গুলোকে লিস্ট করবেন, যারা প্রাইমারি কি তাদেরকে আন্ডারলাইন করে বক্সগুলো ফার্স্টে আঁকবেন। তো বক্সগুলো আঁকার পরে দেখবেন আপনাদেরকে আরেকটা ফরেন কি রেফারেন্স দেওয়া থাকবে। সো ফরেন কি রেফারেন্সের রুলসটা কি, লেফটে যে থাকবে সে হবে চাইল্ড, রাইটে যে থাকবে সে হবে প্যারেন্ট। সো আপনাকে কি করতে হবে, এই যে ফার্স্ট এটাকে যদি আমি বিবেচনা করি, ফার্স্ট ফরেন কি রেফারেন্সটাকে যদি বিবেচনা করি, কোর্স টেবিলের ডিপার্টমেন্ট নেম সে হলো রেফারেন্স করবে কাকে, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমকে রেফারেন্স করবে। তো চাইল্ড টেবিল থেকে আমি প্যারেন্ট টেবিলের মানে চাইল্ড টেবিলের যেই অ্যাট্রিবিউটটা যাকে রেফারেন্স করবে তার কাছ থেকে আমি প্যারেন্ট টেবিলের অ্যাট্রিবিউটের কাছে একটা অ্যারো টানবো। যেমন এখানে কি কোর্স টেবিলের ডিপার্টমেন্ট নেম, এটা কোথায়, যে এখানে কোর্স টেবিলের ডিপার্টমেন্ট নেম, এখানে রেফারেন্সেস ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমকে সে রেফারেন্স করবে। সো এটা হবে আমার চাইল্ড, এটা হবে আমার প্যারেন্ট। সো চাইল্ডের কাছ থেকে আমি প্যারেন্টের কাছে একটা অ্যারো টানবো। সো ইট ইজ ইজি, হ্যাঁ, এটা কঠিন কিছু না। আপনাকে স্কিমা দেওয়া থাকবে, কার সাথে কি রিলেশনশিপ সেটা বলে দেওয়া থাকবে। আপনাকে জাস্ট ফার্স্ট আপনারা কি করবেন, এভাবে বক্সগুলো তৈরি করবেন। বক্সগুলো তৈরি করার পরে হলো গিয়ে প্যারেন্টের কাছ থেকে চাইল্ডের কাছে একটা অ্যারো টানবেন, সিম্পল। তো আর কোনো কোয়েশ্চেন কারো? আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এই জিনিসটা আপনারা সবাই এত ইজিলি বুঝতে পেরেছেন। তো ইয়েস হলে ইয়েস বলেন, এন্ড নো হলে নো বলেন, নাকি নেট আছে? শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, সেতু আপনি ক্লাসে আছেন, এটা আমি বুঝতে পারছি, বাকিরা একটু রেসপন্স করেন। বুঝতে পারছি। ওকে, সো যারা অ্যাটেন্ডেন্স দেননি ক্লাসের শুরুতে তারা একটু এখন অ্যাটেন্ডেন্সটা দেন। কে কে বাকি আছেন? ম্যাম 622। 622। তারপরে ম্যাম 232। ফয়জুন নাহারকে তো দিলাম মনে হয়। ও আচ্ছা। আচ্ছা, আরেকজন কি? ম্যাম 467 32 132। ম্যাম 232 আচ্ছা, আর 467। হ্যাঁ 467 467। ম্যাম 552 আচ্ছা দাঁড়ান, 467 কে আগে দিয়ে নেই, তারপরে বলেন। ওকে, তারপরে ম্যাম 552 নেক্সট আর কেউ? ওকে, তো ভালো থাকবেন সবাই, ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।